দ্রুত দেখে নেব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডিজে মামলায় নিঃসন্দেহে আরও চাপে পড়লেন। তার কারণ রক্ষা কবচ তো হাইকোর্ট দিলই না, মাননীয় বিচারপতি কি বললেন এই অনুষ্ঠান তাই দিয়ে শুরু করেছিলাম। পরের প্রতিবেদন। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। বিধাননগর আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, কোনো রক্ষা কবচ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কণ্ঠস্বরে নমুনা দিতে মঙ্গলবার বিধাননগর আদালতে বেঁধে দেওয়া ডেডলাইনও পার হয়ে গেল, কিন্তু হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মতন অভিযোগে মামলা রুজু হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21 মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতে নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30 জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এর মধ্যেই মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল, আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হলো হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। কোন এজলাসে এই মামলা শোনা হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও আদালতে স্বস্তি পেলেন না। তার আগাম জামিনের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, রাজ্য সরকারকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলা হবে। রাজ্য সরকারের তরফে এদিন আদালতে বলা হয়, যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এই বিষয়ের ডেভেলপমেন্টের কথা তো বলবোই, কিন্তু তার থেকে যে খবরটা যে কোনো কেউ একেবারে চমকে উঠবেন সেটা হচ্ছে সেবাশ্রয়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের আসল ডায়মন্ড নাকি ছিল এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পে এবার মারাত্মক অভিযোগ উঠল, যেটা সত্যি হলে আদতে কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভাবুন, যারা ডাক্তারি পড়ুয়া এখনও MBBS ডিগ্রি পাননি,
তারা নাকি সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এবং এই কাজ এবং কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, যে রোগীদের সেবাশ্রয়ে 1 এবং সেবাশ্রয় 2 ক্যাম্পে চিকিৎসা হয়েছে তাদের মধ্যে 90% বেশি রোগীর চিকিৎসা নাকি করেছে ডাক্তারি পাশ না করা ডাক্তারি ছাত্রছাত্রীরা। ভাবুন, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। আমার শুধু মনে পড়ছিল যে অভয়াকাণ্ডের পর রাস্তার একটা পোস্টারে ওই প্রতিবাদী ডাক্তারবাবু আশফাকুল্লাহ নাইয়া, বারবার স্টুডিওতে অতিথি হয়েছেন আমার, তার ডিগ্রি পাওয়ার আগে ডিগ্রি ছাপা হয়েছিল বলে তার কাকদ্বীপের বাড়িতে কাক ভরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেড করে। বাড়িতে তার মা এবং তার বোন ছিল, তাদের ঘুম থেকে তুলে কার্যত। অথচ তাঁরই ভাইপোর বহুল বিজ্ঞাপিত ক্যাম্পের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠল। আমি দ্রুত একবার এই নিয়ে প্রতিবেদন দেখাবো, তারপর অভিজিৎ বাবুর কাছে আসবো। জুনিয়র ডাক্তাররা বা যারা ছাত্র হোমিওপ্যাথি বা অ্যালায়েড আয়ুর্বেদিক যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের নিয়ে যেত এবং মানুষকে ধোঁকা দেওয়া হতো যে এরা হচ্ছে বিখ্যাত চিকিৎসক। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। ঢাকঢোল পিটিয়ে আয়োজন, চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প। কিন্তু সেই সেবাশ্রয় নিয়েই এখন উঠছেন নানা অভিযোগ। যে চিকিৎসকেরা একটা সময় সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারাই এইসব অভিযোগ করছেন। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। 2nd, 3rd, 4th ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। একটা সময়ে যে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ধন্যি করতেন তা নিয়েই উঠছে একের পর এক অভিযোগ। 100% এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল। সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কী ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না আর্টারিওভেনাস ম্যালফরমেশনে আক্রান্ত। গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান তারা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলে গেছিলেন, কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেন। জল শেষ অবধি কত দূর গড়ায় সেদিকেই সবার নজর। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দেখুন, যেটা বিস্ময় সেটা যে এই বিষয়টা নিয়েও প্রথম মুখ খোলেন হচ্ছে অভিজিৎ দাস বা ববি, যিনি এই মুহূর্তে স্টুডিওতে আছেন। ঠিক কি আপনার আমি বলছি আমার ভয়টা অন্য জায়গায়, যে দেখুন আইনের পথে চলবে, কিন্তু যাদের চিকিৎসা হলো সত্যিই যদি একজন হাতুড়ে ডাক্তার বা আয়ুর্বেদের ডাক্তার তিনি চিকিৎসা করেন, অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন দেন অ্যালোপ্যাথির ক্ষেত্রে, আমি বলছি তো ইম্প্যাক্ট পড়বে রোগীর শরীরে। হ্যাঁ, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। আচ্ছা, আমি এনার ছেলের ভিডিও দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, একটু ক্লোজে ক্যামেরা যেতে বলবো। এটা জাস্ট আপনি স্ট্যাটিক ধরে দেখুন। দেখুন, এই দিদির পাটা পুরো বাদ। এই মহিলা সেবাশ্রয়ের জন্য তার ছেলের আমি জাস্ট 2 মিনিটের আমি একটা ভিডিও সেটেছি, তাহলে বুঝতে পারবেন। আমাদের আর আমাদের কথা বলতে হবে না, শুধু ভিডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে। নমস্কার, মহেশতলা একটু 7 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আমার মাকে নিয়ে বিগত বছরেতে
অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারতো। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙুর যেতে, এমআর বাঙুরে গেলাম। এমআর বাঙুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন, মৃত্যুর শয্যায় 9 দিন পর যখন ধরা পড়ে যে পায়ের শিরা কেটে গেছে, তখন হসপিটাল মেডিকেল বোর্ড নড়ে চড়ে বসে এবং বিভিন্ন হসপিটালের মেডিকেল বোর্ডরা, শিয়ালদা ন্যাশনাল মেডিকেল কলেজ, পাকসারকাস ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, বিভিন্ন ডক্টররা মেডিকেল করে তখন আর ওনাকে বাঁচাতে পারেনি। আমি বারংবার এমপি সাহেবের অফিসে গিয়েছি, আমাকে কোনো সময় এমপি সাহেবের অফিসে দেখা করতে দেয়নি। এমপি সাহেবের পিএ বলতে পারেন অয়ন বাবু, তিনি শুধু বলতেন যে কোনো এইসব কাজের জন্য মাননীয় এমপি সাহেবের সঙ্গে দেখা করা যাবে না। তিনি কি করতেন, তিনি ডক্টর ওখানে যিনি বসতেন লম্বা করে লাভ, তিনি একটা প্রেসক্রিপশন লিখে দিতেন, কিন্তু সেই প্রেসক্রিপশন হসপিটাল কোনো গ্রাহ্য করতো না। এবং এমপি সাহেবের যে অফিসে আমাদের নাম্বার দিয়েছিল সেবাশ্রয় থেকে, তাদেরকে বারংবার ফোন করতাম, কোনো মতে তারা ফোন তুলতো না। বাধ্য হয়ে মায়ের জীবনকে বাঁচানোর জন্য যখন 9 দিন পর জানা গেল যে শিরা কেটে গেছে, উনি মৃত্যুর শয্যায়, মাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়। মায়ের সম্পূর্ণ অ্যাম্পুটেশন হয় এবং সেই অ্যাম্পুটেশনের পা কেটে বাদ চলে যায়, তার সার্টিফিকেট আপনাদেরকে আমি প্রেরণ করলাম এবং যে ভুল ট্রিটমেন্ট হয়েছে কন্টিনিউ ন্যাশনাল মেডিকেল কলেজের কাগজ আপনাদেরকে প্রেরণ করলাম। বর্তমানে সরকারের তৎপরতা বা দৌড়ঝাঁপ করে এখন উনি ঘরে পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য এবং তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও আপনাদেরকে দিলাম। আমি অভিজিৎ বাবুকে আমি জানাই, আপনি অভিজিৎ বাবু দয়া করে এই বিষয়টি দেখবেন, যাতে গরিব মানুষ আমরা খেটে খাই। এই মহিলা সারা জীবনের জন্য তিনি পঙ্গু হয়ে গেলেন, যাতে কোনো একটা সুষ্ঠু বিচার হয়, আপনার কাছে এই আমার প্রার্থনা। ভয়ঙ্কর আরো অনেক আছে, আপনি যদি চান তো আপনার সারা মাস লাগবে। আপনি দেখুন এরা কেউ হাতুড়ে ডাক্তার ওই হসপিটালগুলো নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসতো, সাদা অ্যাপ্রন পরে তাদের রাখতো। আপনি বলুন তো এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? মানে আমরা দেখুন সন অফ দ্য সয়েল, ওই ডায়মন্ড হারবারের পুকুরে সাঁতার কেটেছি, ওর মাটির গন্ধ জানি, বাতাসের ধান জানি। ওখানকার লোক যে যা পার্টির হোক, যে যে ধর্মের হোক, তার কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অভিষেক সরকার বহিরাগত, ও আমাদের রক্ত চুষেছে, আমরা বারবার আত্মনাদ করেছি, আমাদের কথা কেউ শোনেনি, কেউ শোনে। একমাত্র তুলনীয় ববিবাবু সেটা হচ্ছে ওই মানে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, যেটা প্রচুর মানুষ শরীরে ঢুকিয়েছিল, তার সঙ্গে তুলনীয় এই জিনিস সত্যি। এবং এই যে আপনার এই যে ছবি, এই যে ছবি অভিষেক যে এত বলছে যে অভিষেকের আশ্বাস সেবাশ্রয়ের বিশ্বাস, দেখুন প্রেসক্রিপশন, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? হ্যাঁ, আমি মানে অবাক হয়ে যাবেন, কোনো কিচ্ছু নেই, পুরো মেডিকেল কাউন্সিলের সমস্ত কিছু আইনকে ওয়ে করেছে। আরো দেখুন ডায়মন্ড হারবার বা যে কোনো জেলার যে প্রান্তিক মানুষরা থাকে, তার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব নয় যে কে ডাক্তার এবং কে নয়। ঠিক এই সুযোগটা যদি টু বি পুট বিহাইন্ড দি বার ইমিডিয়েটলি দেখুন অন দি বেসিস অফ আপনি ক্লোজে নিতে বলেন ক্যামেরাগুলো, আমি প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি, আপনি দেখুন কিরকম সমস্ত ফেক, কোনো ডাক্তারের কোনো কিছু নেই, কে আর সই করছে, কারা করছে, অভিষেক ব্যানার্জি। এবং এ দেখুন সেবাশ্রয়ের প্যাডে এইরকম ভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং সমস্ত ফেক ওষুধ দেওয়া হয়েছে, সেগুলোর মার্কেটে আপনি নামই শোনেননি। এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, যে ভারতবর্ষে একটা খুব কঠোর আইন আছে, সেটা নাম হচ্ছে প্রি কনসেপশন এন্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট 1994, ঠিক আছে? তাতে আপনি আলট্রাসোনো বা এক্স রে আপনি স্থানান্তরিত করতে পারবেন না, তার জন্য অনুমোদন দরকার। কেউ যদি আপনার ওখান থেকে যদি ওই আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে যদি নিয়ে যায়, তাহলে তার তো লাইসেন্স ক্যান্সেল হবে, তার এগেন্সটে কেস হবে এবং এখানে প্রায় 1 লক্ষ টাকা থেকে জরিমানা হবে, 5 বছর অব্দি জেল হতে পারে, ঠিক আছে? এবং অভিষেক ব্যানার্জিকে এই অ্যাক্টে ফেলা হবে। কালকে তো আমি সেদিনকে আপনার এই প্রেসে আমার মনে হচ্ছে যে স্লোগান ছিল এই সেবাশ্রয়ের যে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার, এই তো আমি বলছি সকলের অস্বাস্থ্য আমাদের অস্বীকার। আমাদের 1954 আমাদের একটা আইন আছে, আমাদের 1954 একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে আপনার যে কেউ যদি ভুয়া ভেক আর কি করে, মেডিকেল রেমেডিজ অ্যাক্ট, যেটা জানতে তো ভালো বলতে পারবেন, তো সেইখানে সেই অ্যাক্টটাকে পুরো
1954 আইনটাকে পুরো উল্লঙ্ঘন করেছে, পুরো ঢপবাজি যেখানে চিকিৎসা হয়। একটা জিনিস বলি, দুটো লেভেলের স্তর। একটা হলো যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বেহাল অবস্থা করেছিলেন, এবং তারপরে পলিটিক্স অফ ডিসপ্লের পার্ট হিসাবে, মানে মানুষকে দেখাবো শুধুমাত্র, তার হিসেবে সেবাশ্রয়ের মানে একটা কর্মসূচি। এবং সবচেয়ে দেখবেন আপনি এই নিয়ে তৃতীয় দিন আপনি তৃতীয় ব্যক্তির থেকে অভিযোগ পেলেন যে আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সাথে যোগাযোগ করতে চাইছি ফোন ধরছে না, কথা বলছে না। তার মানে এক ধরনের চিটিং এবং মানে মার্কেটিং করো। এই যে মার্কেটিং কথাটা তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররাও বলতেন, মার্কেটিংটা কার্যত তৃণমূল ধরেই নিয়েছিল যে ভাই কিছু না করে শুধুমাত্র প্রচার করো, মার্কেটিং করো, তার মধ্য দিয়ে আমরা দিনের পর দিন জিতে যাবো। কেন বারবার এই তৃণমূল দলটাকে মূর্খের দল বলতাম? আচ্ছা, এই সেবাশ্রয় খোলা, মূর্খ বললে তো মূর্খ, ক্রিমিনাল, সবকিছু সবকটা খারাপ এক জায়গায়। আমি বলছি মানে মানুষকে ঠকানো, সেবাশ্রয় কেন খোলা হয়েছিল? চাতুর্যের সঙ্গে করা হয়েছে। সেবাশ্রয় খোলা হলো, তার মানে তো এই মেসেজ দেওয়া হলো যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা নেই কিচ্ছু। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো, সব হাসপাতালে দারুণ চিকিৎসা, তার ভাইপো নিজেই ওটাকে কিন্তু নাল এন্ড ভয়েড করে দিল। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যেটা করেছিলেন স্রেফ আত্মপ্রচারের জন্য, কিন্তু আত্মপ্রচারের জন্য যেভাবে, আত্মপ্রচারটা ভোটের জন্যই করেছিলেন, যেভাবে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক মানুষের জীবন নিয়ে খেলেছেন, এটা কিন্তু একটা হেনাস ক্রাইম, এবং এই জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। আমি মনে করি এই ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি বলছি যে যারা যা অভিযোগ করছেন নিশ্চয়ই সেই অভিযোগের সারবত্তা বিচার করে পুলিশের জায়গা থেকে তার ভূমিকা নেবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য বাবুরা যারা ইনভলভ ছিলেন তারাও মুখ খুলছেন। আমি বারবারই বলছি এটা নিয়ে, স্যার আপনি আমার মুখে কথা বসাবেন না, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি বারংবার আমার মধ্যে কথা বলছেন, কিন্তু স্যার আমি কিন্তু আপনাকে সম্মান করি, আমার কথাটা শেষ করতে দেবেন। আমি এখানে আপনার ডিকটেট নিতে আসিনি, আমি আমার দলের কথা বলতে এসেছি, আমি আমার কথা বলতে এসেছি। আপনি প্লিজ আপনাকে প্রথম থেকে প্লিজ করে বলে যাচ্ছি, এক নাগারে বকে যাচ্ছেন আপনি। আমার বক্তব্য খুব সাদামাটা, যে যদি কেউ আমি প্রথম দিন থেকে বলেছি, এ টু জেড কেউ যদি ক্রাইম করে থাকে, সে যেন আইনের পথে, আইনের শাসনে সাজা পায়। কিন্তু একই সঙ্গে ব্যাপার নয়, এটা তো পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পার্টির সঙ্গে এবার আসছি তো, সেটা বলতে হবে তো। আমার দ্বিতীয় কথা, যে অবজেক্টিভটা ভালো ছিল কিনা, যদি অবজেক্টিভ ভালো না হয়, একদম প্রদীপ্ত, ধরো অবজেক্টিভ দারুণ ছিল, কিন্তু আমি যাদের বেছেছি তারা ডাক্তারই নন, তারা হয় ডাক্তারির ছাত্র যিনি, যার ডিগ্রি ব্যবহারের কোনো অধিকার নেই, যার চিকিৎসার অধিকার নেই, প্রেসক্রিপশন লেখার অধিকার নেই, আর নয়তো তারা অন্য স্ট্রিমের আয়ুর্বেদিক কিংবা হোমিওপ্যাথির, তাকে অ্যালোপ্যাথি। প্রশ্নটা উদ্দেশ্য নয়, প্রশ্নটা আমার রাস্তাটা আইনি না বেআইনি, সেইটাই তো বলছি আমি। যদি আইনি হয় এবং আমরা তো এখানে আলোচনা করে কাউকে সাজা দিতে পারবো না, কোনদিন পেরেছি এখানে। এরা অভিযোগ কোনদিন শুনেছো? মানে কোয়াপ আমরা জানি যে ব্যক্তিগতভাবে কিছু ডাক্তার বাবুরা অনেক কিছু আমরা শুনতে পাইনি স্যার। আমরা এরকম অর্গানাইজ কোয়াপ শুনতে হয় না, আমার তো এই বক্তব্যটাই আছে যে যেমন আমরা 16 থেকে 21 অবধি ওই 5টা জেলায় কে কোথায় কোথায় চাকরি পেয়েছে সেই হদিশ এখনো যেমন পাইনি, তেমন এটাও কবে কি পাবো আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে, আইনের পথে অভিজিৎ দা নিশ্চয়ই তাই ব্যবস্থাপনা করবেন, কিন্তু ওখানে সহস্র মানুষ এত বছর ধরে সেবাশ্রয় নিয়েছেন, আজকে ভোটের পরে এই অভিযোগগুলো আসছে। এর আগে এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে আচ্ছা ভাবুন, আমার নির্বাচিত জনপ্রতিনিধি একটা ক্যাম্প খুলেছেন, সেখানে একজন ভোটার, নিরন্ন মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, যাদের জন্য অবজেক্টিভ নাকি এইটা করা, সেইখানে গিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, তাদের দোষটা কোথায়? এটা তো নিয়ে পরবর্তীকালে বলা নয়, তার তো বোঝারই সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি প্রত্যন্ত মানুষ কেন বলছি, আজ কলকাতা শহরে একজন ডাক্তারবাবু, তার যদি তিনি স্বনামধন্য বহু বছর ধরে না কাজ করে থাকেন, তার প্রেসক্রিপশন লেখার অধিকার আছে না নেই, এটা কি করে একজন রোগী জানবে যদি তিনি ডাক্তারবাবুর চেয়ারে বসে থাকেন এবং অর্গানাইজ করা হয় সেই ক্যাম্প? আমি এইখান থেকে আসবো, কিন্তু যেহেতু প্রদীপ্ত চাকরি চুরির বললো, এক অভিযুক্ত তাপস মণ্ডল, মনে করুন এই তাপস মণ্ডল হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম কালীঘাটের কাকু তার নাম এবং পরিচয় সামনে আনেন। আবার বলছি, তিনি নিজেও কিন্তু এই দুর্নীতির দায়ে অভিযুক্ত। তিনি আজকে বললেন এই প্রাইমারির চাকরি বিক্রির টাকা কোথায় যেত, এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন। দেখুন, সবই তো অভিষেক ব্যানার্জির নির্দেশেই সবকিছু হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গত 15ই জুন নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চাঞ্চল্যকর দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত, তার নাম শুনেই তো টাকা দেওয়া হয়েছে। আপনার সাথে ডিরেক্টলি ডিল হয়নি, কিন্তু মানে ভায়া সুজয় কৃষ্ণ ভদ্র, ভায়া কুন্তল ঘোষ এই টাকা পৌঁছেছে। হ্যাঁ, এবার সবটা পৌঁছেছে কিনা সেটা আমি কি করে বলবো, তবে কিছু না পৌঁছালে কাজ শুরু করতো না, টাকার চাপ দিত, তাড়াতাড়ি টাকা পাঠাও, সাহেবকে টাকা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত টাকা। 2023 সালের 19শে ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। এরপর 21শে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। আমি চিনি না। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরে একে একে গ্রেপ্তার হন কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্ররা। এবার সেই তাপস মণ্ডলই বিস্ফোরক অভিযোগ করলেন। কুন্তল বলেছিল না, বারবার ডিসিপিআই আমাকে চাপ দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য। মানে এটা কিরকম হলো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কুন্তলের ভাষাটা সেরকম হলো না, তাহলে ও তো ইনডাইরেক্টলি বলেই দিল যে আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে। আর তবে কাকু পেয়েছে, সব টাকা না পেলেও পেয়েছে, এটা অস্বীকার করতে পারছি না। এরকম কিছু সেটা কুন্তল সবসময় দাদা 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 করতো, দাদা মানেই অভিষেক ব্যানার্জি। সব দাদার সাথে কথা হয়েছে, দাদার সাথে আলোচনা হয়েছে, দাদা অর্ডার দিয়ে দিয়েছে। দুর্নীতির টাকা কিভাবে পৌঁছতো সে বিষয়েও মুখ খুলেছেন তাপস মণ্ডল। মহিষবাথানে যে আমার অফিস ছিল, টাকাটা পৌঁছে যেত, কিংবা কুন্তল লোক পাঠাতো, নিয়ে যেত। আর আমি ওই ডায়েরিটা রেখেছিলাম যে যখন যা টাকাটা নিয়ে যাবে একটা সই করে সেটা। এই ডায়েরিটা তো অলরেডি ইডির কাছে রয়েছে, অরিজিনাল ডায়েরি, যেখানে কুন্তল সই করেছে, অরবিন্দ রায় বর্মন সই করেছে। মানে 19,44,50,000 টাকা নিট হিসেবে। আমি পরেই জানতে পেরেছি যে ওই লিপস অ্যান্ড বাউন্সেই সব টাকাগুলো ঢুকেছে। সিবিআই তদন্তে উঠে আসে রীতিমতো রেড চাঁদ বেঁধে স্কুলে চাকরি বিক্রি হয়েছিল এমন অভিযোগও সামনে আসে। অনেকেই কারি কারি টাকা দিয়েও চাকরি পাননি। এ নিয়ে 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলে দাবি করেছেন তাপস মণ্ডল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছিলাম। চিঠি কাকে পৌঁছেছিল, ছাত্রী বলল সুমিত নেবে না, সুমিত সব জানে। সুমিত আমাকে বলেছে যে আপনার টাকাটা যাতে আদায় হয়, কুন্তলকে চাপ দিয়ে, সেই ব্যাপারে আমি একটা চেষ্টা নিচ্ছি, কিন্তু আপনাকে লাখখানেকটা খরচা করতে হবে। সুমিত রায় ওর যে অ্যাসিস্ট্যান্ট, আমি তো ওর সাথে একবার দেখা করেছিলাম এই ব্যাপারে। কেন? এই অর্গানাইজার টিচারদের ব্যাপারে। তখন তো দেখলাম সুমিত পাত্তা দিল না। সেই সত্যি দুর্নীতির মাথা অব্দি কি পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন, কতটা পথ হাঁটলে পরে পথিক বলা যায়, ঠিক সেই রকমই কত প্রভাবশালী হলে পরে এত অভিযোগ থাকা সত্ত্বেও জেলে যায় না। প্রদীপ তো বলছিলেন যে আইনের পথে সাজা পাবে। আমার প্রশ্ন, কবে সাজা পাবে? এত বছর কেন সাজা দেওয়া হয়নি? একটা কথা আপনি বললেন ববিদা, পিসিপিএনডিটি অ্যাক্ট, যে 94 সালের আইন, তাতে যা সাজা আছে তাতে অন্তত আগামী 10 বছর বেরোবার কথা নয়, যা আমি শুনলাম। এটা কি হসপিটাল, নার্সিং হোম, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি? এর কোনো মানে কার্যত, কিন্তু তুমি যদি স্ট্রাকচারালি দেখো, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সমান্তরাল একটা স্বাস্থ্য ব্যবস্থা ডায়মন্ড হারবারে চলতো, এবং সেটা পাবলিসাইজ করা হতো। কোনো এর লাইসেন্স ছিল? ফেক প্রেসক্রিপশন এবং ফেক ডাক্তার। অন্তত আমি আজকে যা শুনলাম, নিয়োগ দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, শুধু ডায়মন্ড হারবার নয়, নন্দীগ্রাম, বসিরহাট, মেটিয়াবুরুজেও এই সেবাশ্রয় হয়েছে। সেই ডাক্তাররা কোথায়? তাহলে আমি জানতে চাইবো জেলে উঠবেন? ববিদার জেলে ঢুকবে না। ববিদার আজকে যা শুনলাম তাতে কপাল চাপড়ানো ছাড়া কোনো রাস্তা নেই যে কি হয়েছে পশ্চিমবাংলায় গত 15 বছরে। আজকের এই দুর্নীতিটার সঙ্গে অন্তত আমরা সাধারণ বাঙালিরা, পকেট খালি বাঙালিরা, আমরা জানতামই না। আমি এত অভিযোগ করেছি, ডিএম থেকে আরম্ভ করে আপনার হেলথ ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কিচ্ছু হয়নি, এবং পুরোটা হয়েছে স্বাস্থ্য দপ্তরের ধরুন নাকের ডগায়, একদম নাকের ডগায়। এবং আমার কাছে তো সমস্ত এভিডেন্স চলে আসে। আমি ওখানকার 3 বারের লোকসভার ক্যান্ডিডেট, আমি সন অফ দ্য সয়েল। বারবার অভিযোগ করেছি যে ওরা এখানে আল্ট্রাসাউন্ড আনে কি করে, ওরা কি করে এক্সরে নিয়ে আসে, কারা এরা, কোত্থেকে আসছে এইসব ডাক্তার, এবং এত পয়সা আসছে কোত্থেকে? এ পুরো এইটা নিয়ে আমি যখন ধরবো, একদম অক্টোবরের মধ্যে পেঁচিয়ে ধরবো। প্রত্যেকটা আইন কোড ভেঙেছে। তোমার যেমন সন্দীপ ঘোষের নামে কমপ্লেন হয়েছিল, ওকে ন্যাশনাল মেডিকেল, এটা দুর্নীতি নয় সুমন, এটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি এগেইনস্ট কমন ম্যান।
সাধারণ মানুষ যারা কিচ্ছু হয়তো বোঝে না, আমিও বুঝতাম না, কারণ আমি যে ডাক্তারকে বলি প্রেসক্রিপশন করতে, তার কি আমি লাইসেন্স দেখি নাকি কখনো? তাকে নিয়ে গিয়ে ফেক লোককে দাঁড় করিয়ে মানুষকে তাদের প্রেসক্রিপশন দেওয়া, লোভ দেখানো, এর মতো ক্রিমিনাল কনস্পিরেসি যে করেছে, ওটা শুধু ক্রিমিনাল নয়, এটা নটোরিয়াস ক্রিমিনাল। ওটাকে সমাজে ছেড়ে রাখাটা মুশকিল। ওকে যা বলা উচিত, এটা একেবারে দেশদ্রোহিতার শামিল, মানুষকে হত্যা করা, মানুষের বিরুদ্ধে চক্রান্ত এটা। এবং সবচেয়ে কথা যে ও মানে যত মিডিয়া এবং যত আপনার হোর্ডিং ইউপোল গুলো সমস্ততে আপনার যেটা বলছেন যে ড্রাগস এন্ড কসমেটিক 1940 যেটা রয়েছে এবং ড্রাগস এন্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট, অবজেকশনাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট 1954 পুরোপুরি আইনে পড়ে। ও ন্যাশনাল মেডিকেল কমিশনের 2019 এর অ্যাক্টে পড়ছে। ও মানে কত আইনে পড়বে, অথচ আমি বারবার, এটা কিন্তু এখন নয় যে এখন বিজেপি সরকার এসেছে বলে আমরা বলছি, আমরা ওখানে সোডাটা পাইনি বলে এখন আমরা বসেছি। বারবার কমপ্লেন করেছে, কেউ কোনো অ্যাকশন নেয়নি। এইটাকেই বলে ওয়েজেস ওয়ার এগেইনস্ট স্টেট। এবং আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আমি যখন কমপ্লেন করবো গুছিয়ে করবো না, এই তো বোঝাই যাচ্ছে ভিডিওতে এই মানে যিনি পা হারিয়েছেন তার ছেলে আপনার কাছে এই ফুটেজ পাঠিয়েছিল। না, আমার তো একই বক্তব্য এখানে থাকবে যে এখন তো ডবল ইঞ্জিন সরকার, এবং সেই ডবল ইঞ্জিন সরকার এর আগে আদালতের জায়গা ছিল। ও অভিজিৎ দা বলছেন যে সাধারণ প্রশাসন, সেটা রাজ্য প্রশাসনের অধীন ছিল, সেটা তারা ব্যবস্থাপনা নেয়নি। কিন্তু এর আগে তো আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েছে। এক মিনিট, আমার সবচেয়ে বড় যেটা দেখুন, এখানে রাজ্য সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে কোন দেশ সেবাশ্রয় করেছে অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড মডেল পৃথিবীর সবথেকে উন্নততর মডেল। এটা ক্লাস 8-এ 7 সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পায় একজন ব্যক্তি, সে সারা বিশ্বকে দেখা যাচ্ছে ওর মডেল হচ্ছে সবথেকে উন্নততর। দাদা আপনি কি ভুলে যাচ্ছেন নন্দীগ্রামে কি রাজ্য সরকারের প্যারালাল ইনফ্রাস্ট্রাকচার, এরকমই নন্দীগ্রামে একটা হয়েছিল আপনাদের দলের তরফ থেকে হুইপ জারি করে যত ভালো ভালো ডাক্তারদেরকে নিয়ে আমতলা অডিটোরিয়ামে প্রায় 1,500 ডাক্তারদের নিয়ে তাদের কনফারেন্স হলে বসে তারা যদি চিকিৎসা করতেন তো একদম অভিনন্দন জানানোর মতো হতো। এখন যে স্বাস্থ্য ক্যাম্পগুলো বিভিন্ন জায়গায় করছে বা সেই সময়ও করেছিল, তাহলে সেগুলোও কি স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা নাকি? এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার এক্সটেনশন হতে পারে। এক্সটেনশনটা আমরা কিভাবে নেব সেটা একটা দিক, আর সেই এক্সটেনশনে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে সেটা ববি দ্বারা এখন ডবল ইঞ্জিন সরকার রাজনীতি পুরো বাদ দেন, আলাদা। দেখুন এই যে ভদ্রমহিলা রাজনীতি বাদ দেন, শুধু এইটা না, আমি বলছি এটার পাশে রাখো। দেখো প্রদীপ্ত, এইগুলো সবই তো অভিযোগ। আমি বলছি এর পাশে রাখো যেখানে ডাক্তার বাবুরা যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন তাদের অভিযোগগুলো, যে ভাবা যায় অ্যালোপ্যাথি স্টিমের নয়, ছাত্রছাত্রী যাদের প্রেসক্রিপশন লেখার আইনি অধিকার নেই, সম্পূর্ণ বেআইনি কাজ। এই ডাক্তারবাবুরা যা বলছেন তা যদি সত্যি হয়, বিশ্বাস করুন এই অনুষ্ঠান অন্য অনেক বিষয় নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সে এই মুহূর্তে যেখানে পৌঁছেছে, যে পর্যায়ে পৌঁছেছে, দ্রুত এর তদন্ত প্রয়োজন। এবং যারা চিকিৎসা নিয়েছেন প্রত্যেককে এবার সরকারি চিকিৎসার মানে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা সেইটা সরকার ব্যবস্থা নিক, যে একেবারে সেটা চেক করে দেখতে হবে যে শরীরে ওষুধ বলে, ইনজেকশন বলে ভুল ওষুধ এবং ভুল ইনজেকশন এবং ভুল চিকিৎসা তারা শিকার হয়েছেন কিনা। আমি বলছি এটা আবার রিভিজিট করুক এই নবনির্বাচিত সরকার এবং এই প্রশাসন, স্বাস্থ্য দপ্তর। দেখো আমি বলছি এই যে স্টুডেন্ট যারা, এদের কারা পাঠালো, কারা ওদের পারমিশন দিল যে তোমরা যাও? হাতুড়েদের পাঠিয়েছে। না না, হাতুড়েদের আমাদের কাছে এভিডেন্স আছে। কিছু স্টুডেন্টও থাকে, পাঠালো না, হয়তো দেখবেন যেতে বাধ্য হয়েছে। তাহলে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর বলেছে। অভিযোগটা শুনলেন যে বলছে অভিষেক ব্যানার্জি বলেছে পাঠিয়ে দিয়েছে। ছাত্রদের বলা হয়েছে তারা অন্য স্ট্রিমের, তাদের কাউকে নিউরোসার্জন, কাউকে কার্ডিওলজিস্ট এই পরিচয় দেওয়া হয়েছে, সাজিয়ে পাঠানো হয়তো এটা ফরজারি। আমি বলছি যে এটা মুন্না ভাই এমবিবিএস মনে পড়ে যাচ্ছে। আপনি প্রেসক্রিপশন দেখুন না, এটা কোন ডাক্তার? দেখুন শাহরুখ খানের এটা দেখুন না, দেখুন প্রেসক্রিপশনে দেখুন কোন ডাক্তার এটা দেখুন, দেখুন। এবং ডাক্তার বাবুদের অভিযোগ হচ্ছেন তারা ফেক কালচারের শিকার হয়েছিলেন। এ ভয়ঙ্কর। আমি বলছি যে আমি আবার বলছি যে এই পর্যায়ে অভিযোগ এবং এই গুরুত্ব সত্যি এই অনুষ্ঠানের শুরুতেও আমরা বুঝতে পারিনি যতক্ষণ না এই ভিডিওটা প্লে হলো। আপনারা কি বলছেন? আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আপনারা মন্তব্য পাঠাতে পারেন। আমি প্রথমে সার্ভেতে আসবো। রামনবমীতে হিংসায় উস্কানির দায়ে গ্রেফতার তৃণমূল সাংসদের স্বামী। ধর্মীয় অশান্তি রুখতে নতুন সরকারের কড়া পদক্ষেপে কি কাজ হবে বলে মনে হয় আপনার? 81% মানুষ মনে করছেন কাজ হবে, কাজ হবে না মনে করছেন 17%, বলতে চাননি 2%।
একদিকে সেবাশ্রয় নিয়ে বেনিয়মের অভিযোগ, অন্যদিকে কণ্ঠস্বর সংগ্রহের মামলায় কোনো রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বড়সড় বিপাকে পড়তে চলেছেন? 92% মানুষ মনে করছেন পড়ছেন না, মনে করছেন 7% মানুষ, বলতে চাননি 1%। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই গ্রেফতার হুমায়ুন কবিরের সভার 3 উদ্যোক্তা। জোড়া নোটিশ বিধায়ককে। এবার কি আরও কঠোর আইনি পদক্ষেপের মুখে পড়তে চলেছেন হুমায়ুন? 78% মানুষ মনে করছেন তাই হচ্ছে, 20% মানুষ মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে সুব্রত পাল বলছেন, স্বামীর গ্রেফতারির পর প্রাক্তন তৃণমূল সাংসদের গুন্ডামিও সামনে এলো। অতীশচন্দ্র ভাওয়াল বলছেন, রামনবমীর গুন্ডামির মূল চক্রী গ্রেফতার, নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে তাদের শাস্তি হবে তো। গৌরব চক্রবর্তী বলছেন, তৃণমূল জামানায় এসব অশান্তি আটকানো যায়নি কেন? পুলিশ কি করছিল? যথাযথ তদন্ত চাই। সৌভিক মিত্র বলছেন যে তৃণমূলের সব নেতাই কোনো না কোনো কুকীর্তিতে জড়িয়ে, এখন সেসব সামনে আসছে। বিপ্লব রায় বলছেন, গুন্ডামিতে কড়া অ্যাকশন, যেমন কথা তেমন কাজ। দেখুন, শঙ্খ ঘোষ লিখেছিলেন, কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল। দেখুন, তৃণমূল নামক দলটার মধ্যে ইদানিং যে বেনজির দলাদলি চলছে, তাতে নানা মুনির নানা মত। কালীঘাট ক্যাম্পের কুণাল ঘোষ বলছেন, অনেকে নাকি পরিস্থিতির চাপে বিদ্রোহী ক্যাম্পে গেছেন, কিন্তু মনে মনে আসলে কালীঘাটপন্থী। তারা নাকি ঠিক মমতা ক্যাম্পেই আবার ফেরত চলে আসবেন। উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, তারা এখন দরজা বন্ধ রেখেছেন, অনেকে নাকি এখনও দরজায় ঠকঠক করছেন। এখন রাজনীতিতে শেষ কথা বলে সংখ্যার খেলা, যেটা একেবারেই কালীঘাট ক্যাম্পের পক্ষে নেই, অন্তত এই মুহূর্তে। এসব নিয়ে রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।